বেড টাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড বুক সামারির ভূমিকা। কেমন হবে যদি আপনার বলা প্রত্যেকটা কথা রেকর্ড করা হতো আর আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হতো? এই ছোট সামারিতে আপনি জানতে পারবেন এমন একটা দেশের অধীনে জীবন কেমন ছিল, যেখানে সব কিছু নজরদারিতে রাখা হতো। আপনার ফোন কল থেকে শুরু করে কাজের জায়গার ছোটোখাটো কথাবার্তা, এমনকি সেই সব ভাবনা যা আপনি হয়তো শুধু কোনো বন্ধুকেই বলতেন। আমি আপনাকে দেখাবো কিভাবে স্টাসি নিয়ন্ত্রণের এমন একটা জাল তৈরি করেছিল যা প্রায় প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গিয়েছিল। আপনি এর ব্যাপকতা সম্পর্কে জানতে পারবেন। প্রায় 17 মিলিয়ন মানুষের একটা দেশে প্রায় 1 লক্ষ ফুল টাইম এজেন্ট ছিল, আর তাদের সাথে ছিল আরও লক্ষ লক্ষ ইনফর্মার। আপনি দেখবেন কিভাবে স্টাসি বাক করা ফোন, গোপন ফাইল আর প্রতিবেশীদের ব্যবহার করত, যারা যা দেখত তাই রিপোর্ট করত। আমি সহজ ভাষায় ব্যাখ্যা করব সরকার কেন এটা করেছিল, যাতে লোকেরা পশ্চিমে পালিয়ে যেতে না পারে আর ক্ষমতা রাষ্ট্রের হাতেই থাকে। আপনি এমন দুজন মহিলার সঙ্গে পরিচিত হবেন যাদের জীবন এই সিস্টেমের কারণে বদলে গিয়েছিল। তাদের গল্পের মাধ্যমে আপনি জিজ্ঞাসাবাদের ভয়, বিশ্বাসঘাতকতার ধাক্কা আর কিভাবে সন্দেহ প্রতিদিনের জীবনকে চুপচাপ বদলে দিত তা অনুভব করতে পারবেন। আপনি পালানোর দুঃসাহসিক চেষ্টার কথাও শুনবেন, আর যখন কোনো প্ল্যান ব্যর্থ হতো তারপর কী শাস্তি অপেক্ষা করত সেটাও জানতে পারবেন। এই গল্পগুলো ঘটনাগুলোকে মানবিক করে তোলে। শুধু এটাই দেখায় না যে স্টাসি কী করেছিল, বরং মানুষের ওপর তার কী প্রভাব পড়েছিল। আমি আপনাকে সেই সব পছন্দের মধ্যে দিয়ে নিয়ে যাব যা মানুষের সামনে ছিল। নিশ্চিত চাকরি আর থাকার জায়গা, কিন্তু স্বাধীনতার অভাব আর পশ্চিমের প্রতি বাড়তে থাকা ঈর্ষা। আপনি বুঝতে পারবেন কিভাবে একটা বর্ডার ওয়াল আর একটা গোপন পুলিশ ফোর্স একসাথে কাজ করত, শুধু জোর করে নয়, ভয় দেখিয়েও মানুষকে দেশের ভেতরে আটকে রাখার জন্য। এই সামারি শেষ হওয়ার সাথে সাথে আপনি তাদের পদ্ধতি, কারণ আর পেছনে ফেলে যাওয়া গভীর ক্ষতগুলো বুঝতে পারবেন। আপনার কাছে কিছু স্পষ্ট টেকঅ্যাওয়ে থাকবে। কিভাবে ক্রমাগত নজরদারি বিশ্বাস নষ্ট করে দিতে পারে, কিভাবে ক্ষমতা দৈনন্দিন জীবনকে বদলে দিতে পারে, আর কেন একটানা নজরদারির অধীনে সাধারণ সিদ্ধান্তগুলোও বিপজ্জনক হয়ে ওঠে। সাথে থাকুন আর আপনি দেখবেন এই শিক্ষাগুলো বাস্তব জীবন, কঠিন মুহূর্ত আর পরিষ্কার সহজ তথ্যের মাধ্যমে জীবন্ত হয়ে উঠছে। ওয়েলকাম টু বায়োগ্রাফি অ্যান্ড মেমোয়ার বেঙ্গলি বুক সামারি এপিসোড 7। এই এপিসোডে আমরা যে বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি 2011 সালে প্রকাশিত হয়েছে। বইটির নাম হল বেড টাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড, সিনস ফ্রম বিহাইন্ড দ্য বার্লিন ওয়াল। বইটি লিখেছেন অ্যানা ফান্দার। বেড টাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড বুক সামারি চ্যাপ্টার 1। আপনি কি কখনো ভেবেছেন কোনো তরুণ বা তরুণী কেন একটা ছোট ঝুঁকি নিয়ে তার পুরো জীবনটাই বদলে ফেলে? মিরিয়াম ভেবেছিল ওর জন্ম হয়েছিল 1952 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের 7 বছর পর। তখন পূর্ব জার্মানি নতুন দেশ, লোকেরা একটা নতুন দেশ গড়ছিল। রাষ্ট্র সমতার প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্র বলেছিল সবাই বিনামূল্যে শিক্ষা, নিশ্চিত চাকরি আর ভালো থাকার জায়গা পাবে। রাষ্ট্র বলেছিল সব কিছু ন্যায্য হবে। মিরিয়াম সেই সব প্রতিশ্রুতি বিশ্বাস করেই বড় হয়েছে। ওকে যা বলা হয়েছিল সেই গল্পটা ও বিশ্বাস করত। ও নেতাদের আর নিয়ম কানুনকে বিশ্বাস করত। ও এমন একটা রাষ্ট্রের ধারণাকে বিশ্বাস করত যা সবার জন্য সব কিছুর যোগান দেবে। ব্র্যান্ড আর দোকানগুলো রাষ্ট্র চালাতো, দাম কম রাখা হতো, এটাই ছিল দাবি। মিরিয়ামের যখন 11 বছর বয়স তখন বার্লিন ওয়াল তৈরি হলো।
সরকার বলল এটা মানুষকে আটকে রাখার জন্য নয়। তারা বলল এটা ঠকবাজদের বাইরে রাখার জন্য। তারা বলল পশ্চিমের লোকেরা সস্তায় রুটি, দুধ আর মাখন কিনতে আসতো, তারপর সেই জিনিসগুলো পশ্চিমে বেশি দামে বিক্রি করত। ওয়ালটাকে একটা ঢাল হিসেবে দেখানো হয়েছিল। এটা একটা আদর্শ রাষ্ট্র গড়ার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু মানুষ বদলে যায়। মিরিয়ামও বদলে গেল। বয়স বাড়ার সাথে সাথে ও ফাটল দেখতে শুরু করলো। ও খবর দেখতো আর রাস্তাঘাটও দেখতো। ওর যখন 16 বছর বয়স তখন অনেক শহরে বড় বড় প্রোটেস্ট শুরু হলো। লাইপজিগ রাগে জ্বলছিল। মানুষ উঠে দাঁড়িয়েছিল আর পরিবর্তনের দাবি জানাচ্ছিল। তারা নিজেদের কথা বলতে চেয়েছিল। তারা চেয়েছিল তাদের কথা শোনা হোক। মিরিয়াম প্রোটেস্টগুলো দেখলো আর একটা নতুন অনুভূতি হলো। ও দেখলো ও একা নয়, অন্যদেরও সন্দেহ ছিল। রাষ্ট্র শক্তি দিয়ে জবাব দিল। তারা ফায়ার হস থেকে জল ছিটিয়ে দিল, অনেককে অ্যারেস্ট করলো। মিরিয়াম ভাবল, একটা সমতার দেশ কেন কথা বলা মানুষদের শাস্তি দেবে? ও প্রশ্ন করতে শুরু করলো, রাষ্ট্রের গল্পটাই কি পুরো সত্যি? ও আর ওর বন্ধু উরসুলা সাহায্য করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল যে তারা প্রোটেস্টারদের পাশে আছে। তারা কোনো বড় কাজের প্ল্যান করেনি। এটা ছিল একটা তরুণ সাহসী সিদ্ধান্ত। তারা লিফলেট বানানোর সিদ্ধান্ত নিল। লিফলেটে লেখা ছিল, কনসালটেশন নট ফায়ার হসেস। লাইনটা ছোট ছিল কিন্তু এর গুরুত্ব ছিল। পূর্ব জার্মানিতে প্রিন্টার বা টাইপরাইটার কেনা সহজ ছিল না। এর জন্য একটা স্পেশাল লাইসেন্স লাগতো। তাই মিরিয়াম আর উরসুলাকে চালাক হতে হয়েছিল। তারা একটা ছোট দোকানে গিয়ে বাচ্চাদের একটা স্ট্যাম্প সেট কিনেছিল। তারা সেই রাবারের অক্ষরগুলো ব্যবহার করেছিল। তারা প্রত্যেকটা অক্ষর এক এক করে স্ট্যাম্প করেছিল। এতে সময় আর ধৈর্য লেগেছিল। কাজটা ধীর ছিল, আবার খুব সতর্কতারও ছিল। সেই রাতে তারা লুকিয়ে বেরিয়েছিল। তারা গ্লাভস আর মাস্ক পরেছিল। তারা ফোন বুথ আর ট্রাম স্টপে লিফলেট রেখেছিল। এমনকি স্থানীয় কমিউনিস্ট পার্টি অফিসের কাছেও কিছু রেখেছিল। তারা খুব সতর্ক আর চুপচাপ ছিল। বাড়ি ফেরার পথে তারা এমন একটা ছোট সিদ্ধান্ত নিয়েছিল যা খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা একটা ছেলের মেলবক্সে কয়েকটা লিফলেট ফেলেছিল। সে ছিল স্কুলের বন্ধু। তারা ভেবেছিল কেউ খেয়াল করবে না। পরের দিন সব কিছু বদলে গেল। ছেলেটির বাবা মা লিফলেটগুলো কর্তৃপক্ষের কাছে নিয়ে গেল। রাষ্ট্র যা শিখিয়েছিল তারা তাই করল। যদি কোনো ক্রাইম দেখ তাহলে রিপোর্ট করো। প্রোটেস্ট লিফলেট রাখা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখা হতো। এটা একটা গুরুতর অপরাধ। স্টাসি খুব দ্রুত ব্যবস্থা নিল। তারা স্কুলে এলো। তারা শিক্ষক আর অভিভাবকদের ঘেরা করল। তারা অনেক ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করল। তারা সোর্স খোঁজার চেষ্টা করল। মিরিয়াম আর উরসুলাকে সন্দেহ করতে তাদের বেশি সময় লাগেনি। দুই মেয়ে একটা প্রতিজ্ঞা করল, তারা একে অপরকে ধরিয়ে দেবে না। যাই হোক না কেন তারা শক্ত হয়ে থাকবে। কিছুদিন পরেই স্টাসি মিরিয়ামের বাড়িতে এলো। তাদের সাথে কুকুর আর গ্লাভস ছিল। তারা সার্চ করল। রাগের নিচে তারা কয়েকটা রাবারের অক্ষর খুঁজে পেল। মিরিয়ামের গা গুলিয়ে উঠল। ও ভেবেছিল ওগুলো ফেলে দিয়েছে। ও শান্ত থাকার চেষ্টা করলো আর বলল, ও জানে না ওগুলো কিভাবে ওখানে এলো। কিন্তু আইন ওর পক্ষে ছিল না। ওদের জেলে নিয়ে যাওয়া হলো। মেয়েদের সলিটারিতে রাখা হলো। 1 মাস ধরেই তারা একা বসেছিল। কোনো বন্ধু নেই, পরিবার নেই, শুধু নীরবতা আর ছোট ঘর। স্টাসি একটা কনফেশন চেয়েছিল। তারা একটা পুরো গল্প চেয়েছিল, সাইন করা আর পরিষ্কার। একটা কনফেশন থাকলে রাষ্ট্রের শাস্তি দেওয়া আর রায়কে ন্যায্য বলা সহজ হয়ে যেত। তারা মিথ্যে বলল যে একজন আরেকজনের কথা বলে দিয়েছে, কিন্তু উরসুলা কিছুই বলেনি।
সলিটারি মিরিয়ামকে ভেঙে দিল। ও আর ধরে রাখতে পারল না, ও কনফেস করে ফেলল। নিজের গলায় অপরাধ স্বীকার করার শব্দটা খুব ভারী ছিল, কষ্ট আর ভয়টাও খুব ভারী ছিল। এরপরে ক্রিসমাসের আগে তারা ওকে ছেড়ে দিল, ট্রায়াল পরে হবে। মিরিয়ামের মনে হলো দেওয়ালগুলো ওকে চেপে ধরছে। ও বেরিয়ে যেতে চাইল, ও সেই জায়গা থেকে পালাতে চাইল যা ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। ও আবার বার্লিন ওয়ালের কথা ভাবল। বলা হয়েছিল এটা সুরক্ষার জন্য, এখন এটাকে জেলখানা মনে হচ্ছে। মিরিয়াম ঠিক করলো ও পার হওয়ার চেষ্টা করবে। ও এমন একটা ট্রায়ালের জন্য অপেক্ষা করতে পারছিল না যা ওকে শাস্তি দেবেই। ও এমন একটা জায়গায় থাকতে পারছিল না যেখানে একটা হুইসেল বাজালে অচেনা লোক চলে আসে। ও এখানে একজন মুক্ত মানুষ হিসেবে থাকতে পারছিল না। তাই ও একটা কঠিন সিদ্ধান্ত নিল। এটা শুধু মিরিয়ামের গল্প নয়, এটা অনেক তরুণ তরুণীর গল্প। এটা বিশ্বাস, সন্দেহ আর সাহসের গল্প। এটা এই বিষয়ে যে কিভাবে একটা সাধারণ কাজ, কয়েকটা লিফলেট আর একটা বাচ্চার স্ট্যাম্প সেট একটা জীবনকে ভেঙে দিতে পারে। এটা মুখ খোলার দাম নিয়ে, এটা সেই ভয় নিয়ে যা পিছু নেয় আর সেই আশা নিয়ে যা তোমাকে পালাতে বাধ্য করে। যখন আপনি মিরিয়ামের জীবনের গল্প বলা বইটা পড়বেন, তখন আপনি এমন একটা মেয়ের সাথে পরিচিত হবেন যে বিশ্বাস করত। আপনি এমন একটা মেয়ের সাথে পরিচিত হবেন যে সন্দেহ করতে শিখেছিল। আপনি এমন একজন তরুণীর সাথে পরিচিত হবেন যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। ছোট ছোট জিনিসগুলোর গুরুত্ব আছে। ছোট ছোট সিদ্ধান্ত সব কিছু বদলে দেয়। মিরিয়ামের হাত ছোট ছিল আর রাবারের অক্ষরগুলোও ছোট ছিল, কিন্তু তার ঢেউ অনেক দূর গিয়েছিল। নিজেকে জিজ্ঞেস করুন, 16 বছর বয়সে আপনি কি করতেন? আপনি কি লুকিয়ে থাকতেন নাকি একটা লিফলেট রাখতেন? আপনি কি বন্ধুর কাছে করা প্রতিজ্ঞা রাখতেন, এমনকি যদি তাতে কষ্টও হয়? মিরিয়াম তার প্রতিজ্ঞা রেখেছিল। ও তার দাম দিয়েছিল। ও নিজের সম্মানও রেখেছিল। আর শেষে ও স্বাধীনতা বেছে নিয়েছিল। বেড টাইম বায়োগ্রাফি, স্টাসিল্যান্ড, বুক সামারির চ্যাপ্টার 2। আপনি কি কখনো নিজেকে আটকা পড়েছেন বলে মনে করেছেন যখন আশাও খুব কাছে মনে হচ্ছিল? নিউ ইয়ার্স ইভের রাতে 16 বছরের মিরিয়ামের ঠিক এমনটাই মনে হয়েছিল। ও বার্লিনের ঠান্ডা রাস্তায় হাঁটছিল। ও আগে কখনো ওখানে যায়নি। লাইপজিগ থেকে ট্রেনে যেতে মাত্র 2 ঘন্টা লাগত, কিন্তু বার্লিনকে অনেক দূর মনে হচ্ছিল। শহরটা একটা বিশাল কংক্রিটের ওয়াল দিয়ে ভাগ করা ছিল। এটা শহরটাকে দুভাগে কেটে দিয়েছিল। মিরিয়াম যেদিকেই তাকাচ্ছিল শুধু ওয়ালটাই দেখছিল। বার্লিনে পশ্চিম দিকটা খুব কাছে ছিল, ঠিক ওয়ালের ওপারেই। কিন্তু বাধা শুধু একটাই ছিল না, একটা বড় কংক্রিটের ওয়াল ছিল, আর একটা দ্বিতীয় ফেন্সও ছিল। এই ছোট ফেন্সটায় কাঁটাতার আর স্পাইক লাগানো ছিল। তাদের মাঝখানে ছিল ডেথ স্ট্রিপ। এটা বালির একটা চওড়া জায়গা ছিল। কুকুরেরা সেখানে পাহারা দিত। স্পটলাইটগুলো মাটির ওপর নজর রাখত। টাওয়ারে গার্ডরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকত। মানুষ একটা জিনিস ভালো করে জানত, যদি আপনি ওয়েস্ট বার্লিনে পার হতে পারেন তাহলে আপনি অ্যাসাইলাম পেতে পারেন, আপনি একটা নতুন জীবন শুরু করতে পারেন। এজন্যই মিরিয়াম রাজধানীতে এসেছিল। ও স্বাধীনতা চেয়েছিল, ও নিরাপদ থাকার একটা সুযোগ চেয়েছিল। কিন্তু প্রথমে ও পার হওয়ার কোনো উপায় খুঁজে পায়নি। ওয়ালটা নিখুঁত আর দুর্ভেদ্য মনে হচ্ছিল। ও হতাশ হয়ে গিয়েছিল। ও লাইপজিগে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ও ঠিক করল লিফলেট বিলি করার জন্য যে জেলের সাজা হবে সেটাই ভোগ করবে। ট্রেনটা বনহোলমার ব্রিজ পার করল। তারপর সব কিছু বদলে গেল। মিরিয়াম ওয়ালের মধ্যে একটা ফাটল দেখতে পেল।
ব্রিজের কাছে বড় কংক্রিটের ওয়ালটা আসলে একটা উঁচু তারের ফেন্স ছিল। এটাই ওর বাইরে যাওয়ার পথ হতে পারত। ও পরের স্টেশনে লাফিয়ে নামল। ও অন্ধকারে হেঁটে ফিরে এলো। কাছাকাছি একটা ওয়ার্ক সাইটে ও একটা মই খুঁজে পেল। ও ফেন্সটার দিকে চুপি চুপি এগিয়ে গেল। সেদিন ছিল নিউ ইয়ার্স ইভ। হয়তো কেউ নজর রাখছিল না। সে একটা মই বেয়ে উপরে উঠল। উপরে কাঁটাতার ওর পায়ে আঁচড় কেটে দিল। সে মাটিতে পড়ে গেল। সে আঘাত পেয়েছিল। তার রক্ত ঝরছিল। তবুও ভাগ্য ভালো যে কেউ ওকে দেখেনি। সে যখন ডেথ স্ট্রিপের ভেতরে ছিল তখন মাথার ওপর আকাশে আতশবাজি ফাটছিল। সময়টা ছিল 1969। কিন্তু মিরিয়াম সেলিব্রেট করছিল না। ও আলোর মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল। স্পটলাইটগুলো বালির ওপর ঘুরে বেড়াচ্ছিল। ওর সামনে একটা কুকুর উঠে দাঁড়ালো। ও হাওয়া শুঁকল, কিন্তু ঘেউ ঘেউ করল না। মিরিয়াম ইঞ্চি ইঞ্চি করে এগোতে লাগলো। ও দ্বিতীয় ফেন্সটার কাছে পৌঁছালে। জালের মধ্যে দিয়ে ও ওয়েস্ট বার্লিন দেখতে পাচ্ছিল। সেখানে চকচকে গাড়ি ছিল। একটা উঁচু বিল্ডিং ছিল। ও ওয়েস্টার্ন গার্ডদের তাদের পোস্টে দেখতে পেল। তাদের দেখে মনে হচ্ছিল তারা সাহায্য করার জন্য তৈরি। ও শেষ পদক্ষেপটা নিল। ওর পা একটা ট্রিপওয়্যারে লাগলো। সাইরেন চিৎকার করে উঠল। স্পটলাইটগুলো রাতটাকে চিরে দিল। টাওয়ার থেকে গার্ডরা ছুটে এলো। তারা ওকে ঘিরে ধরল। তারা ওকে একটা পুলিশ ভ্যানে ঠেলে দিল। হাতগুলো ওকে ধরে ফেলল। আলোর মধ্যে ও নিজের রক্ত দেখতে পেল। ও রক্তে ভিজে গিয়েছিল। ওকে সোজা লাইটজিগে পাঠিয়ে দেওয়া হলো। ওর সেলটা খুব ছোট ছিল, 2x3 মিটার। 10 দিন ধরে ও ঘুমাতে পারেনি। ওকে জোর করে জাগিয়ে রাখা হয়েছিল। ওকে বারবার জেরা করা হয়েছিল। স্টাসি নাম জানতে চেয়েছিল। তারা জানতে চেয়েছিল ওকে কে সাহায্য করেছে, বনহোলমার ব্রিজের কথা ওকে কে বলেছে, গার্ড ডগ এড়ানোর উপায় ওকে কে শিখিয়েছে। মিরিয়াম বারবার বলছিল যে ও একাই এটা করেছে। তারা ওকে বিশ্বাস করলো না। ঘুম না হওয়ায় ও আবোল তাবোল বকতে শুরু করলো। ও তাদের একটা গল্প শোনালো। এটা একটা গোপন গ্রুপ নিয়ে বানানো গল্প ছিল। ও বলল তারা ওকে ওয়াল পার করার জন্য রিক্রুট করেছিল। ওর ইন্টারোগেটরকে গল্পটা পছন্দ হয়েছে বলে মনে হলো। সে ওকে ঘুমাতে দিল। কিন্তু কয়েক সপ্তাহ পরে সে ফিরে এলো। তারা জানতে পারল যে ও মিথ্যে বলেছিল। সে ওর ওপর চিৎকার করল। সে বলল ও আরও লম্বা সাজার যোগ্য। মিরিয়ামকে 2 বছর জেলে কাটাতে হবে। সেই বছরগুলো খুব কঠিন ছিল। মাঝে মাঝে ওকে মারধর করা হতো। ওর কাজের দিন শুরু হতো ভোর 4:30টায়। ও শিখেছিল জীবন কত তাড়াতাড়ি বদলে যেতে পারে। ও শিখেছিল কিভাবে একটা সিদ্ধান্ত সব কিছুকে বদলে দিতে পারে। এটা শুধু একটা পালানোর চেষ্টার চেয়েও বেশি কিছু। এটা দেখায় স্বাধীন হওয়ার চেষ্টা করার দাম কত। এটা দেখায় একজন তরুণ কতটা সাহসী হতে পারে। এটা দেখায় সিস্টেমটা কতটা নিষ্ঠুর হতে পারত। মিরিয়াম একটা নতুন জীবনের সুযোগের জন্য সব কিছু বাজি রেখেছিল। ও মই বেয়ে উঠেছিল, আলোর নিচে হামাগুড়ি দিয়েছিল, কুকুরের পাশ দিয়ে হেঁটেছিল। ওর রক্ত ঝরেছিল আর ও ধরা পড়েছিল। তারপর ওই সিদ্ধান্তের জন্য ওকে বছরের পর বছর জেলের পেছনে কাটাতে হয়েছিল। তবুও কষ্টের মধ্যেও মিরিয়াম বেঁচে থাকার চেষ্টা করে গিয়েছিল। ভয়ঙ্কর নিয়মের অধীনেও ও মানুষ ছিল। ওর ছোট কাজটা একটা বড় গল্প হয়ে গেল। এটা ভয় আর আশার কথা বলল। এটা বলল স্বাধীনতা কখনো কখনো কতটা কাছে মনে হয়। এটা বলল এর দাম কতটা কঠোর হতে পারে। আমরা মিরিয়ামের গল্পটা এখানেই ছেড়ে দেব, আর এই বেড টাইম বায়োগ্রাফি শেষে আবার ফিরে আসব। আপনি যদি ওর জীবন নিয়ে লেখা বইটা পড়েন
তাহলে আরও অনেক কিছু দেখতে পাবেন। আপনি সেই ছোট মুহূর্তগুলো দেখতে পাবেন যা গুরুত্বপূর্ণ ছিল। আপনি দেখতে পাবেন বার্লিনের এক রাত কিভাবে একটা জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি ওই মইটা দিয়ে কি করতেন? আপনি কি উঠতেন যদিও এর মানে কষ্ট পাওয়া? আপনি কি স্বাধীন হওয়া সুযোগের জন্য সব কিছু বাজি রাখতেন? মিরিয়াম উঠেছিল, ও পড়ে গিয়েছিল, আর ও যে সিদ্ধান্ত নিয়েছিল তা নিয়েই বেঁচেছিল। বেকটাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড বুক সামারির চ্যাপ্টার 3। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটানা নজরদারির মধ্যে বেঁচে থাকাটা কেমন লাগে? জুলিয়া ব্যারেন্ট সেভাবেই থাকত। ওর জন্ম হয়েছিল 1966 সালে। ওর বাবা মা শিক্ষক ছিলেন। তারা ওকে শিখিয়েছিলেন মাথা নিচু করে চলতে। তারা ওর জন্য একটা নিরাপদ শান্ত জীবন চেয়েছিলেন, কোনো ঝামেলা নয়, কর্মকর্তাদের কাছ থেকে কোনো অ্যাটেনশন নয়। এটাই ছিল প্ল্যান। এমনকি বাড়িতেও পরিবারটা পলিটিক্স নিয়ে কথা বলা এড়িয়ে চলত। জুলিয়া বড় হতে হতে পূর্ব জার্মানির সবাই ধরেই নিয়েছিল যে তাদের ওপর নজর রাখা হচ্ছে। লোকেরা ভাবত যে ফোন ট্যাপ করা হতে পারে। তারা ভাবত অচেনা লোকেরা তাদের কথা শুনছে। এই অনুভূতিটা বেশিরভাগ দিনকেই প্রভাবিত করত। এটা ছোটোখাটো সিদ্ধান্ত আর বড় সিদ্ধান্তগুলোকেও বদলে দিত। বিদেশিদের সাথে দেখা করার বিরল সুযোগগুলোর একটা আস্ত লাইপজিগ ট্রেড ফেয়ারে। এটা বছরে 2 বার হতো। আয়রন কার্টেনের দুদিক থেকেই লোকেরা জিনিসপত্র দেখাতে আসতো। তারা ক্যাফে আর হলেও মেলামেশা করত। জুলিয়ার যখন 16 বছর বয়স তখনও ফেয়ারে একটা চাকরি পেয়েছিল। ও ভালো ভাষা বলতে পারত। ও ইন্টারন্যাশনাল গেস্টদের জন্য আশার হিসেবে কাজ করত। সেখানে ওর এক ইতালীয় লোকের সাথে দেখা হয়। সে একটা কম্পিউটার কোম্পানিতে কাজ করত। তার বয়স ছিল 30-এর কোঠায়। তারা ফেয়ারে কথা বলেছিল। ইভেন্ট শেষ হওয়ার পরেও তারা যোগাযোগ রেখেছিল। একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হয়েছিল। সে বছরে মাত্র 2 বার রাষ্ট্রের অনুমতি নিয়ে দেখা করতে পারত। তারা মাঝে মাঝে হাঙ্গেরিতেও দেখা করত। হাঙ্গেরি পূর্ব আর পশ্চিমের ভিজিটরদের আসার অনুমতি দিত। এটা অন্য একটা জগতের জন্য একটা ছোট জানালার মতো মনে হতো। ধীরে ধীরে কিছু লক্ষণ দেখা দিতে শুরু করলো। তার চিঠিগুলো ছেঁড়া আর টেপ লাগানো অবস্থায় আসতো। সে যখন দেখা করতে আসতো তখন জুলিয়ার বাড়ির বাইরে গাড়ি অপেক্ষা করত। ভিজিটররা চলে যাওয়ার সময় তাদের থামিয়ে সার্চ করা হতো। ফোনে ও ভাবতে শুরু করলো যে অন্য কেউ ওর কথা শুনছে। এমনকি ও মজা করে তাকে বলতো, গুড নাইট এভরিওয়ান এলস, যেন এটা একটা ছোট প্রোটেস্ট। ওর বাবা মা বলতো চিন্তা না করতে, এটাই এখানকার জীবন, তারা ওকে বলতো। অনেক লোক এই যুক্তি মেনে নিতে শিখেছিল। জুলিয়াও তাই করেছিল। ওর মনে হয়নি ওর এমন কোনো গোপনীয়তা আছে যা লুকানোর মতো। ও তখনও নিজের ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করত। ও একজন ইন্টারপ্রেটার হতে চেয়েছিল। এটা ওকে ভাষা নিয়ে কাজ করার সুযোগ দিত। এটাকে বিশ্বের দিকে একটা জানালার মতো মনে হতো। ওর গ্রেড খুব ভালো ছিল। শিক্ষকরা ওকে বলতো যে ও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। ওর শুধু ফাইনাল পরীক্ষার দরকার ছিল। তারপর হেডমাস্টার ওর বাবা মায়ের কাছে এলেন। তিনি তাদের একটা অদ্ভুত কথা বললেন। আপনার মেয়ের তার ইতালীয় বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করা দরকার, তিনি বললেন। সবাই ধরে নিচ্ছে যে সে স্কুলের পরে পশ্চিমে চলে যাবে। এটা তার ক্যারিয়ারের ক্ষতি করবে। ওর বাবা মা অবাক হয়ে গেলেন। হেডমাস্টারের এত মাথা ব্যথা কেন? তাদের মনে হলো তিনি সীমা ছাড়িয়ে গেছেন। তারা তাকে তাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে বারণ করলেন। এই একবারের জন্য তারা চুপ থাকলো না। তারা বাধা দিল।
কয়েক সপ্তাহ পরে জুলিয়া প্রয়োজনীয় পরীক্ষায় ফেল করল। ও সাধারণ সাবজেক্টগুলোতে ভালো করেছিল, কিন্তু ও পলিটিক্যাল পরীক্ষায় ফেল করেছিল। পূর্ব জার্মানিতে এটার গুরুত্ব গ্রেডের মতোই ছিল। ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আপনাকে সঠিক পলিটিক্যাল ভিউ দেখাতে হতো, সেটা ছাড়া দরজা বন্ধ হয়ে যেত। ওর বাবা মা সাহায্য করার চেষ্টা করলেন। তারা ওকে পড়াশোনা করে আবার পরীক্ষা দেওয়ার জন্য জোর করলেন। তারপর হেডমাস্টার আবার এলেন। চেষ্টা করে লাভ নেই, তিনি ওর বাবাকে বললেন। সে ওকে ওই পরীক্ষায় কখনোই পাশ করতে দেবে না। ওর নাম মার্ক করা আছে। স্টাসি ওর নামের পাশে একটা কালো দাগ দিয়ে দিয়েছিল। একজন বিদেশির সাথে ডেট করার জন্য ও টার্গেট হয়ে গিয়েছিল। কোনো নাটকীয় অ্যারেস্ট হয়নি, কোনো জেলে সাজা হয়নি, কিন্তু এর প্রভাবটা শাস্তির মতোই ছিল। ওর ইউনিভার্সিটি আর ক্যারিয়ারের পথ বন্ধ হয়ে গিয়েছিল। জুলিয়ার গল্পটা এক ধরনের ধীরগতির ক্ষতির কথা বলে। এটা সবসময় নজরদারিতে থাকার ফলে আসে। এটা এমন একটা সিস্টেম থেকে আসে যা ঠিক করে দেয় কে ওপরে উঠতে পারবে। এটা নিয়ন্ত্রণের ছোট ছোট কাজ থেকে আসে, যা জীবন বদলে দেওয়া নিয়মে পরিণত হয়। ভাবুন এর মানে কি? সব ক্ষতি সশব্দ হয় না, কখনো কখনো ক্ষতিটা শান্ত আর স্থির হয়। এটা সেই উপায় যেভাবে একজন শিক্ষকের আসা প্ল্যান বদলে দিতে পারে। এটা সেই উপায় যেভাবে একটা ছেঁড়া চিঠি বিশ্বাস বদলে দিতে পারে। এটা হলো কিভাবে একটা রাষ্ট্র কোর্টরুম ছাড়াই আপনার ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। জুলিয়া ভাষার মাধ্যমে বিশ্বভ্রমণ করতে চেয়েছিল। পরিবর্তে ও এমন একটা ওয়াল খুঁজে পেল যা ও টপকাতে পারল না। ওর স্বপ্নটা জেলের সেলে শেষ হয়নি, কিন্তু ওর ভবিষ্যতের দরজাটা এমনিতেই বন্ধ হয়ে গিয়েছিল। ও শিখেছিল ছোট ছোট সিদ্ধান্ত আর ফিসফিসানি কতটা শক্তিশালী হতে পারে। আপনি যদি ওর জীবন নিয়ে লেখা বইটা পড়েন, তাহলে আরও অনেক কিছু দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন কিভাবে একটা নজরদারি করা রাষ্ট্র সবচেয়ে ছোট জিনিসগুলোকেও প্রভাবিত করতে পারে। আপনি দেখতে পাবেন কিভাবে পরিবারের সিদ্ধান্ত আর হেডমাস্টারের একবার আসা একটা জীবন বদলে দিতে পারে। জুলিয়ার জীবন একটা শান্ত প্রশ্ন করে, আপনার ভবিষ্যতের কতটা অংশ অচেনা লোকেদের ঠিক করার অধিকার থাকা উচিত? আপনি যখন এই চ্যাপ্টারটা দেখছেন, তখন নিজেকে এটা জিজ্ঞেস করুন, নিরাপত্তা বজায় রাখার জন্য আপনি কি চুপ থাকতেন? আপনি কি মুখ খুলতেন আর একটা বন্ধ দরজার ঝুঁকি নিতেন? জুলিয়া ভালোবাসাকে বেছে নিয়েছিল। এর দামটা সশব্দ ছিল না, কিন্তু এটা বাস্তব ছিল। ওর গল্পটা এখনও আমাদের সাথে কথা বলে, ভয়, ভালোবাসা আর সেই ক্ষমতার ব্যাপারে যা নজর রাখে। বেডটাইম বায়োগ্রাফি, স্টাসিল্যান্ড, বুক সামারির চ্যাপ্টার 4। আপনি কি কখনো নিজেকে আটকে পড়েছেন বলে মনে করেছেন, কিন্তু কেন তা জানতেন না? জুলিয়া বেরেন্ডের ঠিক এমনই মনে হয়েছিল। ও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, একটা খারাপ পরিস্থিতিকে সামলে নেওয়ার চেষ্টা করেছিল। যখন ও ইন্টারপ্রেটার হতে পারল না, তখনও হোটেলের কথা ভাবল। হোটেল রিসেপশনিস্টের চাকরির জন্য ডিগ্রির দরকার ছিল না, এতে ওর ল্যাঙ্গুয়েজ স্কিলগুলোও কাজে লাগত। তাই ও সব জায়গায় আবেদন করল, বার্লিন, লাইপজিগ, ড্রেসডেন, সব জায়গায়। প্রত্যেকটা ইন্টারভিউয়ের পর ম্যানেজার হেসে বলতো যে ও পারফেক্ট। ও উত্তেজিত হয়ে সেখান থেকে বেরোতো। একদিন পর ও একই উত্তর পেত, আমরা চাকরিটা অন্য কাউকে দিয়ে দিয়েছি। এটা বারবার ঘটছিল। জুলিয়া ধীরে ধীরে বুঝতে পারল কি হচ্ছে। ওর অ্যাপ্লিকেশনগুলো স্টাসির কাছে পাঠানো হচ্ছিল। তারপর সেগুলো চুপ
চুপচাপ রিফিউজ করে দেওয়া হচ্ছিল। ও নিজের জীবন বদলানোর চেষ্টা করলো। ও ওর ইতালীয় বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলো। তাদের দেখা হয়েছিল লাইপজিগ ট্রেড ফেয়ারে। সে ছিল পশ্চিমের দিকে একটা ছোট জানালার মতো। ও ভেবেছিল সম্পর্কটা শেষ করে দিলে হয়তো ওর নামটা পরিষ্কার হয়ে যাবে। ও আশা করেছিল সব কিছু ভালো হয়ে যাবে। এয়ারপোর্টে ও আরেকটা ধাক্কা খেলো। একজন গার্ড ওকে একপাশে নিয়ে গেল। তারা প্রত্যেকটা ব্যাগ খুলল। তারা ওর হেয়ার ড্রায়ারটা খুলে ফেলল। তারা সবচেয়ে ছোট জিনিসটাও খুঁটিয়ে দেখল। অচেনা লোকেদের সামনে জুলিয়ার নিজেকে নগ্ন মনে হলো। ওর জীবনের সব কিছুই যেন সন্দেহের চোখে দেখা হচ্ছিল। বাড়িতে ফিরেও ও কোনো কাজ খুঁজে পেল না। হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিস্ট এজেন্সি, কেউ ওকে চাকরি দিল না। ও একটা অদ্ভুত ফাঁকে পড়ে গিয়েছিল। পূর্ব জার্মানি সবসময় বলতো সেখানে কোনো আনএমপ্লয়মেন্ট নেই। এখনও নিজেই আনএমপ্লয়েড। ওর ইউনিভার্সিটিতেও জায়গা হয়নি। ওর নিজেকে একা মনে হলো। তারপর তলব এলো। ওকে রুম নম্বর 118-এ যেতে বলা হলো। ও বিল্ডিংটার মধ্যে দিয়ে হেঁটে গেল। দরজায় ও সেই শব্দগুলো দেখতে পেল, মিনিস্ট্রি ফর স্টেট সিকিউরিটি। ও বুঝতে পারল ও কোথায় আছে। স্যুট পরা একজন লোক ওকে একটা ছোট অফিসে স্বাগত জানালো। সে শান্ত হাসি দিয়ে কথা বলছিল। সে ওকে বলল যে সে সাহায্য করতে চায়। তারপর সে এক গাদা কাগজ খুলল। সেগুলো ছিল ওর চিঠির ফটোকপি, খুব ব্যক্তিগত জিনিস, প্রেমপত্র। সে সেগুলো জোরে জোরে পড়ল। লজ্জায় জুলিয়ার মুখ লাল হয়ে গেল। সে ওর পরিবার সম্পর্কে সব কিছু জানত। সে ওর বাবার বইয়ের পছন্দের কথা জানত। সে ওর বোনের পিয়ানো শেখার ইচ্ছের কথা জানত। সে ওর প্রাক্তন বয়ফ্রেন্ডের উম্বরিয়ার বাড়ি সম্পর্কে তথ্য জানত। এমনকি সে তার গাড়ির মডেলও বলতে পারত। সে এসব কোথা থেকে পেল? ইন্টারন্যাশনাল ইনফরমারদের কাছ থেকে, অফিসার ইঙ্গিত দিল। মেসেজটা পরিষ্কার ছিল, আমি তোমাকে চিনি, তুমি আমার হাতে। তারপর সে একটা অফার দিল। জুলিয়া, সে বলল, তোমার জীবন ফিরে পাওয়ার একটা সহজ উপায় আছে। সে ডেস্কের ওপর দিয়ে একটা ছোট কার্ড এগিয়ে দিল। ইনফর্মার হয়ে যাও, সে পরামর্শ দিল। তুমি চেনো এমন মানুষদের নিয়ে রিপোর্ট লেখো। এটা করলে তোমার নামের পাশের কালো দাগটা মুছে ফেলা হবে। তুমি কাজ পাবে। তোমার একটা ভবিষ্যৎ হবে। জুলিয়া ক্ষোভে ফেটে পড়ল। একদমই না, ও বলল। ও ওর বন্ধু আর প্রতিবেশীদের ওপর স্পাইগিরি করতে রাজি হলো না। ও হতভম্ব হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু অফিসার ওকে কার্ডটা দিয়েছিল। সে পছন্দের বীজটা পুঁতে দিয়েছিল। সত্যটা ওর মাথায় ঢুকল। মাথা নিচু করে চলাটাই যথেষ্ট ছিল না। ওকে একটা ছোট জিনিসের জন্য টার্গেট করা হয়েছিল। একজন বিদেশির সাথে ডেট করাটাই ওকে সন্দেহভাজন করে তুলেছিল। বেরিয়ে আসার একমাত্র উপায় মনে হচ্ছিল অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করা। স্টাসি কতজনের সাথে এমনটা করত? দেখা গেল উত্তরটা হলো অনেক। লক্ষ লক্ষ মানুষ একই চাপের মুখে পড়েছিল। একটা চাকরি, একটা ট্রিপ, একটা প্রমোশন বা একটা পরিষ্কার রেকর্ড, প্রত্যেকটারই একটা দাম ছিল। জুলিয়া সেই সওদা করতে রাজি হলো না। ও কার্ডের নম্বরে ফোন করলো না। পরের 10টা বছর ও ওর বাবা মায়ের সাথে কাটালো। ও প্রায়ই বেকার থাকতো। ও দেখতো ওর চারপাশের জীবন এগিয়ে যাচ্ছে। প্রাইভেসি হারানোর ক্ষতটা গভীর ছিল। ওর পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে গিয়েছিল। ও কোনো স্থায়ী সম্পর্ক তৈরি করতে পারছিল না। ওর জীবনটা জেলের সেলে শেষ হয়নি, কিন্তু এর প্রভাবটা একই রকম ছিল। একটা ক্যারিয়ার থেমে গিয়েছিল। বছরের পর বছর অপেক্ষা। একটা লেবেলের কারণে ভবিষ্যৎটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। ওর ট্রমাটা নীরব ছিল, কিন্তু সেটা বাস্তব ছিল। গল্পের এই অংশটাই বেশিরভাগ লোক মিস করে।
সব অন্যায় সশব্দ হয় না, সব শাস্তি ট্রায়ালের মতো দেখায় না। কখনো কখনো ক্ষতিটা ছোট ছোট ধাপে কাজ করে। একজন হেডমাস্টারের আশা, একটা ছেঁড়া চিঠি, ডেস্কের ওপর একটা কার্ড। স্টাসিকে প্রত্যাখ্যান করার জুলিয়ার সিদ্ধান্তের জন্য ওকে অনেক দাম দিতে হয়েছিল, কিন্তু এটা ওর বিবেককেও অক্ষত রেখেছিল। ও কষ্ট নিয়ে বেঁচেছিল, ও নিজের সম্মান রেখেছিল। আর তারপর অন্য কিছু ঘটল। ইতিহাস একটা বড় মোড় নিল। ওর চেনা পৃথিবীটা বদলাতে শুরু করলো। সেই পরিবর্তনের পর আমরা জুলিয়ার জীবনে আবার ফিরে আসব। আপাতত এটা নিয়ে ভাবুন, যদি কোনো অচেনা লোক আপনার ভবিষ্যৎটা তার হাতে ধরে রাখে, তাহলে আপনি কি করতেন? আপনি কি কার্ডটা নিতেন আর আপনার জীবন ফিরে পেতেন, নাকি আপনি চলে যেতেন আর হারানো বছরগুলো দিয়ে তার দাম মেটাতেন? আপনি যদি ওর গল্প বলা বইটা পড়েন, তাহলে দেখবেন এই পছন্দগুলো কিভাবে প্রতিধ্বনিত হয়। জুলিয়ার জীবন, চাপ, সাহস আর নিজের নাম রাখার মানে কি তা নিয়ে একটা শিক্ষা। বেড টাইম বায়োগ্রাফি, স্টাসি ল্যান্ড, বুক সামারির চ্যাপ্টার 5। কি হয় যখন একটা রাষ্ট্র বিশ্বাসের চেয়ে ভয়কে বেছে নেয়? 80-এর দশকে এর উত্তরটা সামনে আসতে শুরু করলো। আয়রন কার্টেনের ওপারে সব কিছু বদলাচ্ছিল। ক্ষমতার ওপর কমিউনিস্টদের দখল দুর্বল হয়ে যাচ্ছিল। অর্থনীতি থেমে গিয়েছিল। মানুষ আরও অস্থির হয়ে উঠছিল। প্রতিবাদ বাড়ছিল আর বেড়েই চলেছিল। রাশিয়ায় মিখাইল গর্বাচেভ নতুন কিছু চেষ্টা করলেন। তিনি একে গ্লাসনস্ত নাম দিলেন। এর মানে ছিল পশ্চিমের প্রতি আরও বেশি খোলামেলা হওয়া। এর মানে ছিল একটু বেশি করে সত্যি বলা। কিন্তু পূর্ব জার্মানিতে পরিস্থিতি অন্য রকম ছিল। স্টাসি তাদের দখল ছাড়তে রাজি ছিল না। তারা শক্তি দিয়ে প্রতিবাদ থামানোর পরিকল্পনা করেছিল। তাদের একটা প্লেবুক ছিল যার নাম ডে এক্স। আদেশ পেলে 90,000 জনকে গ্রেফতার করা হতো। যাদের ওপরই আনুগত্যহীনতার সন্দেহ থাকত, তাদের ধরে নিয়ে যাওয়া হতো। এটাই ছিল প্ল্যান। ভাগ্যক্রমে ডে এক্স কখনো ঘটেনি। মানুষ অনেক বেশি শক্তিশালী ছিল। লাইপজিগে 70,000 প্রতিবাদকারী স্টাসি বিল্ডিং ঘিরে ফেলেছিল। তারা সপ্তাহের পর সপ্তাহ সেখান থেকে সরতে রাজি হয়নি। তারা উত্তর আর ন্যায় বিচার দাবি করেছিল। এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে শুধু শক্তি দিয়ে এটা সমাধান করা যাবে না। তারপর এলো 9ই নভেম্বর 1989। একটা অদ্ভুত তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। পলিট ব্যুরো ভ্রমণের নিয়ম শিথিল করার ঘোষণা দিল। একজন নিচু পদের কর্মকর্তা লাইভ টিভিতে কথা বলছিলেন। তিনি বললেন, পূর্ব জার্মানরা এখন পশ্চিমে যেতে পারবে। যখন একজন রিপোর্টার জিজ্ঞেস করলেন এটা কখন থেকে শুরু হচ্ছে, তিনি উত্তর দিলেন, আমার মনে হয় এখনই। এই কথাগুলো শুনেই লোকেরা দৌড়াতে শুরু করলো। বর্নহোলমার ব্রিজে কয়েক ঘন্টার মধ্যে 10,000 গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। গার্ডরা বিভ্রান্ত আর অনিশ্চিত ছিল। ভিড় সামনে এগোতে লাগলো। গার্ডরা গেট খুলে দিল। হাজার হাজার মানুষ হেঁটে পার হলো। বার্লিন ওয়াল হঠাৎ করেই ভেঙে পড়তে শুরু করলো। ইতিহাস এক রাতেই দ্রুত বদলে যেতে পারে। সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা ভাবেনি, কিন্তু একবার গেট খুলে যাওয়ার পর বন্যা শুরু হয়ে গেল। কিছুদিন পরেই স্টাসি অফিসগুলোতে হামলা চালালো। ভেতরে অফিসাররা ফাইল ছিঁড়ে ফেলছিল। যখন মেশিনগুলো ভেঙে গেল, তারা হাতে করে কাগজ ছিঁড়তে লাগলো। তারা সেগুলোতে আগুন লাগিয়ে দিল। বিল্ডিং থেকে ধোঁয়া উঠছিল। মানুষ ক্ষিপ্ত ছিল। তারা তাদের ইতিহাস মুছে যেতে দিবে না। প্রতিবাদকারীরা স্টাসি হেডকোয়ার্টারে ঢুকে পড়ল। তারা কাগজগুলো বাঁচানোর জন্য
ট্রাকে ভর্তি করলো। 1990 সালের শেষের দিকে পূর্ব জার্মানির রাষ্ট্র ভেঙে পড়ল। নেতাদের গ্রেফতার করা হলো বা তারা পালিয়ে গেল। পুনরায় একীকরণের পথ শুরু হলো। একটা নতুন জার্মানি উঠে দাঁড়াবে আর স্টাসিকে উন্মোচিত করা হবে। একটা স্টাসি ফাইল অথরিটি তৈরি করা হলো। এর কাজ ছিল কাগজগুলো সাজানো। এর লক্ষ্য ছিল ফাইলগুলো খুলে সত্যিটা দেখানো। হয়তো সেই ফাইলগুলোর মাধ্যমে জীবনগুলোকে সারিয়ে তোলা যাবে। এবার চলুন মিরিয়ামের কাছে ফিরে যাই। আমরা যখন তাকে শেষবার দেখেছিলাম সে সবে জেল থেকে বেরিয়েছে। সে দুটো কঠিন বছর কাটিয়েছিল। তারপর জীবনটা কঠিন ছিল। সে পড়াশোনা করতে পারেনি। সে কোনো স্থায়ী চাকরি খুঁজে পায়নি। সে সমাজের প্রান্তে বাস করত। তবুও সে এমন একজনকে পেয়েছিল যাকে সে ভালোবাসত। তার নাম ছিল চার্লি। চার্লি আগেও সমস্যায় পড়েছিল। তরুণ বয়সে সে একবার সাঁতরে একটা সুইডিশ মাছ ধরার নৌকায় উঠেছিল। এটা একটা বোকামি ছিল। যখন সে তীরে ফিরে এলো, পুলিশ অপেক্ষা করছিল। তার ওপর পালানোর চেষ্টার সন্দেহ করা হয়েছিল। তারপর থেকে স্টাসি তার ওপর নজর রাখত। চার্লি আর মিরিয়ামের বিয়ে হয়েছিল 70-এর দশকে। 80-র দশকে সে পশ্চিমে যাওয়ার জন্য আবেদন করল। কখনো কখনো রাষ্ট্র ঝামেলা সৃষ্টিকারীদের যেতে দিত, কিন্তু এবার নয়। তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে রিপাবলিক থেকে পালানোর চেষ্টা করার অভিযোগ আনা হলো। 2 মাস পরে একজন পুলিশ মিরিয়ামের দরজায় টোকা দিল। সে তাকে বলল চার্লি মারা গেছে, সে জেলে গলায় দড়ি দিয়েছে। লোকটা বলল। মিরিয়াম এটা বিশ্বাস করতে রাজি হলো না। সে তার স্বামীকে চিনত। সে জানত সে আত্মহত্যা করবে না। সে উত্তরের জন্য চাপ দিতে লাগলো। প্রত্যেকবার জেলে যাওয়ার পর আরও প্রশ্ন উঠত। কমিশনার বারবার গল্প বদলাচ্ছিল। প্রথমে একটা চাদর, তারপর প্যান্ট। বিস্তারিত মিলছিল না। মিরিয়াম একটা ওপেন কাস্কেট ফিউনারেলের জন্য অনুরোধ করল। রাষ্ট্রীয় ফিউনারেল হোম রাজি হলো না। তারা বলল শুধু শ্মশানই সম্ভব। মিরিয়াম আগেও স্টাসির সেলে ছিল। সে বুঝতে পারছিল শ্মশানের মানে কি হতে পারে। সে বুঝতে পারছিল রাষ্ট্র কিভাবে জিনিস লুকাতে পারে। সে বিশ্বাস করত চার্লিকে জেরার সময় মেরে ফেলা হয়েছে। সে ভাবত তারা ইচ্ছে করে তার দেহটা সরিয়ে দিয়েছে। বছরের পর বছর ধরে সে ফাইলগুলো দেখতে চেয়েছিল। সে কিছুই পায়নি। একটা টোটালিটেরিয়ান রাষ্ট্র সাধারণত খুনের কথা স্বীকার করে না। মিরিয়াম দশকের পর দশক ধরে সন্দেহটা বয়ে বেরিয়েছিল। সে জানত সে হয়তো কখনো প্রমাণ করতে পারবে না কি ঘটেছিল। তারপর স্টাসি ভেঙে পড়ল। প্রতিবাদকারীরা হেডকোয়ার্টারে হামলা চালালো। তারা ছেঁড়া কাগজের বস্তার বস্তা খুঁজে পেল। প্রায় 15,000 বস্তা ছেঁড়া ফাইল উদ্ধার করা হয়েছিল। সেগুলো নুরেমবার্গের কাছে একটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হলো। সেখানে একদল লোক একটা বিশাল কাজ শুরু করলো। তারা কাগজগুলো আবার জোড়া লাগানোর চেষ্টা করছে। কাজটা ধীর আর ধৈর্যের। দলগুলো দিনে প্রায় 400 পাতা জোড়া লাগাতে পারে। এই হারে পুরো কাজটা শেষ হতে হয়তো 400 বছর সময় লাগবে। তবুও মিরিয়াম একটা আশার আলো দেখল। ওই বস্তাগুলোর কোথাও চার্লির ব্যাপারে সত্যিটা থাকতে পারে। গল্পের এই অংশটা দেখায় কিভাবে ক্ষমতা কাগজের আড়ালে লুকিয়ে থাকে। স্টাসি গোপনীয়তা রাখার জন্য কঠোর পরিশ্রম করত। তারা চেয়েছিল রাতে কাউকে হারিয়ে ফেলাটা স্বাভাবিক করে তুলতে। তারা চেয়েছিল লোকেরা একে অপরকে ভয় পাক। তারা কোনো বিশ্বাস চায়নি। তারা ছায়ায় থাকতে চেয়েছিল, কিন্তু মানুষ বাধা দিল। তারা সেই ছায়ায় আলো ফেলল। তারা ফাইলগুলো বাঁচালো। তারা সত্যিটা পড়ার জন্য একটা জায়গা তৈরি করল। মিরিয়াম একটু শান্তি পেতে শুরু করলো। প্রমাণ পাওয়ার জন্য নয়, বরং কারণ অনুসন্ধান শুরু হয়েছিল। কারণ অন্যরা অতীতকে পুড়িয়ে ফেলতে দেয়নি।
এটা আমাদের কি শেখায়? প্রথমত, সিস্টেমগুলো চুপচাপ নৃশংস হতে পারে। দ্বিতীয়ত, সত্যিটা প্রায় ছোট ছোট জিনিসের মধ্যে বেঁচে থাকে। একটা ছেঁড়া চিঠি, একটা বস্তায় থাকা ফাইল। তৃতীয়ত, ভয় পেলেও মানুষ কাজ করতে পারে। আপনি যদি মিরিয়ামের জীবন নিয়ে লেখা বইটা পড়েন তাহলে আরও অনেক কিছু দেখতে পাবেন। আপনি দেখবেন কিভাবে একজন মহিলা ক্ষতি সহ্য করে বেঁচেছিল। আপনি দেখবেন কিভাবে একটা জাতি পেছন ফিরে তাকাতে শিখেছিল। আপনি দেখবেন কিভাবে ধীর হাতের কাজ একদিন উত্তর নিয়ে আসতে পারে। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি যে সত্যিটা চাইছেন তা যদি টুকরো টুকরো হয়ে কবর দেওয়া থাকে তাহলে আপনি কি করতেন? আপনি কি তাদের সাথে যোগ দিতেন যারা সেটা আবার জোড়া লাগানোর চেষ্টা করছে? শেষে মিরিয়ামের গল্পটা ক্ষতি আর আশা নিয়ে। এটা ফাইল আর আগুন নিয়ে, আর সেই সব মানুষদের নিয়ে যারা মনে রাখতে চেয়েছিল। এটা এই ধারণা নিয়ে যে সবচেয়ে অন্ধকার জিনিসের পরেও কিছু সত্যি জয়ী হতে পারে। বেক টাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড বুক সামারির উপসংহার। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই বুক সামারিতে আমরা মিরিয়াম, উরসুলা, জুলিয়া এবং চার্লির সাথে পরিচিত হয়েছি। আমরা দেখেছি কিভাবে ছোট ছোট কাজ, একটা স্ট্যাম্প দেওয়া লিফলেট, একটা গোপন ভালোবাসা, বোনহোমার ব্রিজের উপর একটা মই, একটা জীবনকে বদলে দিতে পারে। আপনারা জেনেছেন কিভাবে স্টাসি লোকেদের উপর নজর রাখত, কিভাবে বিশ্বাস ভয়ে পরিণত হতে পারে, আর কিভাবে ছোটোখাটো নিয়ম কানুন একটা গোটা ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। আমরা জেল আর সলিটারির কথা শুনেছি, ভুল কারণে পরীক্ষায় ফেল করার কথা শুনেছি, আর সবসময় নজরদারিতে থাকার ফলে ধীরে ধীরে যে ক্ষতি হয় সেটার কথাও শুনেছি। আমরা দেখেছি কিভাবে বার্লিন ওয়াল জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল, আর কিভাবে মানুষ তবুও ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজে নিয়েছিল। আপনারা সাহসকেও খুব কাছ থেকে দেখেছেন। মিরিয়াম এবং অন্যরা স্বাধীন হওয়ার সুযোগের জন্য সব কিছু বাজি রেখেছিল। জুলিয়া তার চাকরি আর ভবিষ্যৎ চলে যাওয়া সত্ত্বেও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি হননি। ফাইলগুলো পুড়িয়ে ফেলে দেওয়া হলে মানুষ তার বিরুদ্ধে লড়াই করেছিল। কিছু সাহসী হাত সেই কাগজগুলোকে আবার একসাথে জোড়া লাগানোর দীর্ঘ কাজ শুরু করেছিল। এই কাজটা আশা নিয়ে এসেছিল, এই আশা যে টুকরো টুকরো অংশ থেকেও সত্যি খুঁজে পাওয়া সম্ভব। যদি এই সামারিটা আপনাদের ভাবায় তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি তাদের জায়গায় থাকলে কি করতেন। আপনি কি লুকিয়ে থাকতেন নাকি মুখ খুলতেন? কষ্ট হলেও আপনি কি আপনার প্রতিজ্ঞা রাখতেন? স্টাসিল্যান্ডের এই সফরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনাদের মতামত জানান। আমাদের জানান কোন গল্পটা আপনার মন ছুঁয়ে গেছে। সাবস্ক্রাইব করুন যাতে আপনি পুরো সামারি এবং আমাদের পরবর্তী বেড টাইম বায়োগ্রাফি মিস না করেন। আপনার একটা লাইক আর শেয়ার আমাদের এই রকম ছোট ও স্পষ্ট গল্প আরও বানাতে সাহায্য করে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার সময়টা মূল্যবান।